মুম্বাইয়ের এক প্রৌঢ় ব্যক্তি বিজয় রাজ তার ছেলে বিকাশকে বিদায় জানাচ্ছিলেন। বিকাশ ওমানে চাকরি পেয়েছিল। ফেরার সময় বিকাশ তার সুন্দরী স্ত্রী নাতাশাকে তার বাবার হাতে তুলে দিল। বিজয় রাজের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। বিকাশ তার স্ত্রীর হাত ধরে বলল, বাবা, নাতাশার খেয়াল রেখো, ও খুবই সংবেদনশীল। বিজয়রাজ হেসে উত্তর দিল, চিন্তা করো না বাবু, আমি নাতাশাকে নিজের মেয়ের মতনই ভালোবাসবো। বিকাশ নাতাশাকে জড়িয়ে ধরল আর বিমানবন্দরের দিকে রওনা হলো। নাতাশা যখন তার শ্বশুরকে চা দিচ্ছিল তখন বিজয়রাজ বললেন, বৌমা, এখানে এসে আমার কাছে বসো, আমার তোমাকে কিছু বলার আছে। তিনি বললেন, কেন জানি না, কিন্তু আমি আজকাল খুব একাকী বোধ করছি। আমি চাই যে কেউ আমার সাথে থাকুক, আমার একাকিত্ব দূর করুক আর আমাকে খুশি রাখুক। আমার মনে হয় আমার আবার বিয়ে করা উচিত। নাতাশা ধীরে বলল, বাবা, এ কি বলছো তুমি? আমি তো এখানেই আছি তোমার যত্ন নিতে আর তোমাকে খুশি রাখতে। তুমি যা বলবে আমি সেটাই করব। বিজয়রাজের মুখে হাসি ছড়িয়ে গেল। তিনি উঠে ধীরে ধীরে নাতাশার কাছে বসে গেলেন। তিনি নাতাশার কাঁধে হাত রেখে বললেন, আচ্ছা বৌমা, দেখি তুমি আমাকে খুশি রাখতে কি করতে পারো। নাতাশা একটু হেসে বলল, বাবা, তাড়াহুড়ো কিসের? এখন আমরা দুজনেই এই ঘরে একা। আমি তোমাকে রাতে একটা বিশেষ উপহার দেব। এই বলে সে চায়ের পাত্র নিয়ে রান্নাঘরে চলে গেল। বিজয়রাজ ওই পিঠের দিকে তাকিয়ে হাসছিলেন। এরপর থেকে তিনি প্রায়শই লুকিয়ে লুকিয়ে নাতাশার দিকে তাকাতেন। যখন সে ঝাঁটা দিত, কাপড় কাচত বা ঘরের কাজ করত, তখন তিনি বলতেন, বৌমা, ওড়নাটা তুলে নাও, কাজ করতে সুবিধে হবে। বিজয়রাজের চোখ শিকারীর মতন ওর ওপর স্থির থাকত। এক রাতে তিনি ধীরে ধীরে নিজের ঘর থেকে বেরোলেন আর নাতাশার ঘরের দিকে এগিয়ে গেলেন। নাতাশা আয়নার সামনে দাঁড়িয়েছিল। তার ওড়না ধীরে ধীরে কাঁচ থেকে খসে যাচ্ছিল। হঠাৎ পায়ের আওয়াজ শুনে নাতাশা চমকে গেল। ঘাবড়ে গিয়ে পিছন ফিরে বলল, বাবা, কি হয়েছে? আপনার কিছু দরকার? বিজয়রাজ এগিয়ে গেলেন, কিন্তু হঠাৎ তার পা পিছলে গেল, কিংবা হয়তো তিনি ইচ্ছে করেই পড়ার ভান করলেন। তিনি সোজা নাতাশার বাহু ডোরে পড়ে গেলেন আর দুজনেই বিছানায় পড়ে গেল। নাতাশার বুক দ্রুত ধড়ফড় করতে লাগলো। সে ঘাবড়ে গিয়ে উঠল, কাপড় ঠিক করতে করতে বলল, বাবা, এটা কি ছিল? বিজয়রাজ ধীরে বললেন, বৌমা, আমাকে ক্ষমা করে দাও, আমার পা পিছলে গিয়েছিল। নাতাশার মনে ঝড় বইছিল। সে তাড়াতাড়ি বলল, বাবা, আপনি আপনার ঘরে যান, আমি ওষুধ নিয়ে আসছি। আর সে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। সন্ধ্যায় যখন নাতাশা তার স্বামী বিকাশের সাথে ভিডিও কলে কথা বলছিল, তখন তার কণ্ঠে সেই আগের ভালোবাসা আর নরম ভাব ছিল। সে নিজের কথায় বিকাশকে হাসাতো, কখনো নতুন জামা কাপড় পরত, কখনো ভিডিও করে পাঠাতো। হাসতে হাসতে তাকে চুমু দিত আর মনের কথা বলতো। কিন্তু সে জানত না যে বিজয়রাজ জানালার আড়াল থেকে এসব দেখছিলেন। তার চোখে লালসার আগুন জ্বলছিল আর মুখ রাগ আর ঈর্ষায় লাল হয়ে যাচ্ছিল। তিনি নীরবে সেখান থেকে সরে গেলেন। পরদিন নাতাশা নিজের ঘরে মোবাইলে ব্যস্ত ছিল। হঠাৎ বাইরে থেকে কোনো মহিলার হাসির আওয়াজ এলো। সে অবাক হলো আর সাথে সাথে বাইরে বেরিয়ে এলো। বিজয়রাজ সামনে এক মহিলার সাথে হেসে হেসে কথা বলছিলেন। নাতাশা অবাক আর রাগ নিয়ে জিজ্ঞেস করল, বাবা, এই মহিলাটি কে? বিজয়রাজ শান্তভাবে উত্তর দিলেন, বৌমা, আমি কি তোমাকে বলিনি যে আমি আবার বিয়ে করতে চাই? এই মহিলাকে প্রস্তাব দেওয়া হয়েছে। আমি তাকে বলেছি যে আমার জন্য একজন ভালো সুন্দরী বউ খুঁজে দিন। তার কণ্ঠে এক অদ্ভুত অহংকার আর শান্তি ছিল। এই সব একটা চাল ছিল, যেন বিজয়রাজ ইচ্ছে করেই নাতাশাকে জ্বালাচ্ছিলেন। নাতাশার মনে রাগ ভরে গেল, তার মুখ লাল হয়ে গেল, কিন্তু সে কিছু না বলে আবার নিজের ঘরে চলে গেল। নাতাশার মনে ঝড় বইছিল। সে চাইতো না যে বিজয়রাজ আবার বিয়ে করুক, কারণ সে বিজয়রাজের অঢেল সম্পত্তি আর সম্পত্তির কথা ভাবছিল। যদি বিজয়রাজের বিয়ে হয়ে যায় তবে সমস্ত সম্পত্তি নতুন স্ত্রীর নামে হয়ে যাবে আর নাতাশার হাত খালি থেকে যাবে। এই ভয়ে তাকে শান্ত গভীর রাতে বিজয়রাজের ঘরে নিয়ে এলো। এক গ্লাস দুধ হাতে নিয়ে সে দরজায় কড়া নাড়ল। বিজয়রাজ বিছানায় শুয়েছিলেন। তার হাতে একটা পুরনো চিঠি আর কিছু ছবি ছিল, যা তিনি গভীর চিন্তায় দেখছিলেন। দরজার শব্দ শুনে তিনি সাথে সাথে চিঠি আর ছবি বালিশের নিচে লুকিয়ে রাখলেন। নাতাশা ধীরে ধীরে ভেতরে এলো। তার কণ্ঠে এক অদ্ভুত কোমলতা ছিল। বাবা, আপনি ক্লান্ত হয়েছেন, আমি কি আপনার মাথায় একটু মালিশ করে দেব? বিজয়রাজ চুপচাপ মাথা নাড়লেন। নাতাশা ইচ্ছে করেই নিজের স্কার্ফ মেঝেতে ফেলে দিল আর মালিশ করতে করতে ধীরে ধীরে নিজের মাথা বিজয়রাজের বুকে রাখলো। বিজয়রাজের শরীরে হালকা কাঁপুনি ছিল। তিনি ঘাবড়ে গিয়ে বললেন, বৌমা, এ কি করছো? নাতাশা মিষ্টি গলায় বলল, বাবা, আমি শুধু আপনার মনকে সান্ত্বনা দিচ্ছি, আমি আপনাকে খুশি করছি। চিন্তা করবেন না, যতক্ষণ আমি এখানে আছি আপনাকে দ্বিতীয়বার বিয়ের দরকার পড়বে না। বিজয়রাজের চোখে এক অদ্ভুত চকমক এলো। তিনি নাতাশাকে বাহুতে টেনে নিয়ে ধীরে গলায় বললেন, বৌমা, যদি তুমি আমার ইচ্ছে পূরণ করতে থাকো তবে আমি তোমাকে সবকিছু দিয়ে দেব, আমার সম্পদ, আমার সম্পত্তি। রাত গভীর হয়েছিল। বিজয়রাজ ধীরে ধীরে উঠলেন। তার পায়ে চলা নিঃশব্দে হালকা শব্দ করছিল। তিনি সোজা নাতাশার ঘরে গেলেন আর খুঁজতে লাগলেন। তার চোখ ঘরের প্রতিটি কোণায় দ্রুত ঘুরছিল, যেন তিনি কোনো গভীর রহস্যের সন্ধানে আছেন। অবশেষে তার চোখ আলমারির ওপর পড়ল, যেখানে ফুলের একটা ছোট তোড়া রাখা ছিল। বিজয়রাজ সেটা তুলে নিলেন, হাতে ঘোরালেন আর তার মুখে এক ভয়ঙ্কর রহস্যময় হাসি ছড়িয়ে গেল। তিনি আবার বিছানায় শুয়ে
পড়লেন, যেন তিনি কোনো বড় রহস্য পেয়ে গেলেন। সারাদিন নাতাহা বিজয়রাজকে হাসানোর চেষ্টা করল। কখনো সে তার হাত টানত, কখনো তার কোলে বসত, কখনো গলায় হাত রেখে হেসে হেসে কথা বলতো। কিন্তু এখন বিজয়রাজ একটু অদ্ভুত ব্যবহার করছিলেন। তার চোখ নাতাশার সাথে মিলিত হলে সাথে সাথে মুখ ফিরিয়ে নিতেন, যেন তার মাথায় কোনো নতুন পরিকল্পনা ছিল। নাতাশা তার শীতল উদাসীনতায় জড়িয়ে গেল, কিন্তু সে তার চালাকি চালিয়ে গেল। পরের রাতে নাতাশার ঘর থেকে কষ্টদায়ক গোঙানির শব্দ এলো। শব্দগুলো এত কষ্টদায়ক ছিল যে বিজয়রাজ, যিনি নিজের ঘরে শুয়েছিলেন, তা শুনে নাতাশার ঘরের দিকে দৌড়লেন। তিনি দরজা খুললেন আর ঘাবড়ে যাওয়া গলায় বললেন, বৌমা, কি হয়েছে? কাঁদছো কেন? সব ঠিক আছে? তার কণ্ঠে চিন্তা ছিল, যেন তিনি আগে থেকেই আন্দাজ করেছিলেন যে এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়। নাতাশা বিছানায় বসেছিল, তার মুখ অশ্রুতে ভেজা ছিল। তার গোঙানি আরো বেশি হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আপনি কি করলেন? আমার জীবন নষ্ট হয়ে গেল। আমি আর রইলাম না। আপনি আমার সম্মান লুট করেছেন। তার কণ্ঠস্বর কষ্ট আর অভিযোগে ভরা ছিল। বিজয়রাজের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন আর বললেন, বৌমা, বলো কি হয়েছে? তুমি এমন কথা কেন বলছো? নাতাশা চোখের জল মুছল, কিন্তু কান্নার আওয়াজ আরো তীব্র করে দিল। বাবা, আমার সকাল থেকে বমি হচ্ছে, আর এইসব আপনার জন্যই হয়েছে। আপনি আমার জীবন নষ্ট করে দিলেন। এখন আমি পৃথিবীর মুখোমুখি কিভাবে হব? বিজয়রাজ হতবাক হয়ে গেলেন। বৌমা, এটা কিভাবে হতে পারে? আমি কিছু করিনি, তুমি ভুল করছো। তার কণ্ঠস্বর পরিষ্কার ছিল, কিন্তু নাতাশা তাকে মাঝখানে থামিয়ে দিল। বাবা, মনে হচ্ছে আপনার স্মৃতিশক্তি খুব দুর্বল হয়ে গেছে। কাল রাতে আপনি আমার ঘরে এলেন। আপনি সেই সব কিছু করলেন যা একজন স্বামী নিজের স্ত্রীর সাথে করে, আর এখন আপনি নির্দোষ সাজার নাটক করছেন। নাতাশার কণ্ঠস্বর কান্না থেকে চিৎকারে বদলে গেল, যেন সে পুরো পাড়াকে জাগাতে চাইছিল। এই নাটক এখন এক বিপজ্জনক মোড়ে পৌঁছেছিল। বিজয়রাজ ঘাবড়ে গেলেন। তিনি হঠাৎ উঠলেন, দরজার দিকে তাকালেন, তারপর নাতাশার দিকে ফিরলেন আর ধীর কণ্ঠে বললেন, ঠিক আছে বৌমা, ঠিক আছে, তুমি ঠিক বলছো, কিন্তু তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। তুমি যা বলবে সেটাই হবে। তার কণ্ঠে স্বীকারোক্তির এক অদ্ভুত দীপ্তি ছিল, যেন তিনি নিজের অপরাধ স্বীকার করছিলেন। তিনি এগিয়ে গিয়ে নাতাশার কাঁধে হাত রাখলেন আর বললেন, কিন্তু এই গোপন কথা যেন কেউ না জানে, না হলে আমরা দুজনেই ধ্বংস হয়ে যাব। নাতাশা চোখের জল মুছতে মুছতে মাথা নাড়ল, কিন্তু পরের সকালে বাড়িতে এক চাঞ্চল্য দেখা দিল। বিজয়রাজ ঘরে ঢুকলেন, তখন তার সাথে এক সুন্দরী মহিলাও ছিলেন, যিনি বধূর মতন পোশাক পরেছিলেন। দুজনেই হেসে কথা বলছিলেন। নাতাশা এই দৃশ্য দেখে রাগে লাল হয়ে গেল। সে চিৎকার করে বলল, বাবা, ইনি কে? বিজয়রাজ অত্যন্ত শান্তভাবে উত্তর দিলেন, বৌমা, ইনি আমার স্ত্রী, আমি বিবাহিত। আজ থেকে ইনি তোমার শাশুড়ি। নাতাশা ধাক্কা খেল। সে চিন্তায় ডুবে গেল। আমি একে খুশি করার জন্য সবকিছু দিতে প্রস্তুত ছিলাম, তাহলে ইনি বিয়ে কেন করলেন? তার চোখ রাগে ভরে গেল। সে নরম কিন্তু কঠোর স্বরে বলল, বাবা, আমার ঘরে এসো, আমার তোমার সাথে কথা বলতে হবে। সে দ্রুত নিজের ঘরে চলে গেল। বিজয়রাজ ঘরে পৌঁছালেন তো নাতাশা রাগে পাগল হয়ে যাচ্ছিল। সে বলল, বাবা, আপনি আমাকে ধোঁকা দিলেন, এবার আমি আপনাকে সত্যি বলবো। বিজয়রাজ নরম সুরে বললেন, বৌমা, পাগল হইও না। আমি এই জন্যেই বিয়ে করেছি যে এই মহিলা তোমার সেবা করবে। এখন তোমাকে ঘরের কোনো কাজ করতে হবে না, ও সব কাজ করবে। তুমি আর আমি শুধু একে অপরের সাথে ভালোবাসা ভাগ করে নেব। এই শুনেই নাতাশার রাগ ঠান্ডা হয়ে গেল। তার মুখে শান্তি আর আনন্দের হাসি ছড়িয়ে গেল। কিন্তু নাতাশা জানত না যে তার জীবনে একটি বিশাল ঝড় আসতে চলেছে, যা তাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। বিজয়রাজের নতুন স্ত্রী আসলে বাড়ির কাজের লোক ছাড়া আর কিছুই ছিলেন না। তিনি নাতাশার পা টিপে দিতেন, মাথায় মালিশ করতেন, আর বাড়ির সব কাজ চুপচাপ করতেন। নাতাশার মনে হলো যেন সে বিজয়রাজের সব সম্পত্তি আর সম্পদ নিজের মুঠোয় পুরে নিয়েছে। কিন্তু বিজয়রাজের মুখে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। তার চোখে লুকানো রাগ আর রহস্য ছিল, যেন তিনি কোনো বড় রহস্য ধরে ফেলেছেন। তিনি এখন নাতাশা থেকে দূরে থাকতে শুরু করেছিলেন। তার চোখের শীতলতা আর ব্যবহারের উদাসীনতা নাতাশাকে স্পর্শ করতে লাগলো। তার মনে হতে লাগলো যে তার সব চাল ব্যর্থ হয়ে যাচ্ছে। বিজয়রাজের অঢেল সম্পদ আর ক্ষমতা তার হাত থেকে ফসকে যাচ্ছিল। একদিন যখন বিজয়রাজ নিজের নতুন স্ত্রীর সাথে বেশ কিছুটা সময় কাটাচ্ছিলেন, তখন নাতাশা তাদের একা দেখে থামালো। তার কণ্ঠে বিষ ছিল। বাবা, এটা কি হচ্ছে? আপনি আমার থেকে দূরে কেন থাকেন? আপনি আপনার স্ত্রীকে এত সময় দেন, আপনার কি সেই প্রতিশ্রুতির কথা মনে নেই যা আপনি আমাকে করেছিলেন? বিজয়রাজ এক মুহূর্তের জন্য তার দিকে তাকালেন আর শীতল গলায় বললেন, নাতাশা, আমার কিছু মনে নেই, যা ইচ্ছে করো, আমি এখন তোমার কোনো কথা শুনবো না। নাতাশার মুখ রাগে লাল হয়ে গেল। সে নিজের ঘরের দিকে ছুটল, দরজা জোরে বন্ধ করলো আর কাঁপতে কাঁপতে হাত দিয়ে বিকাশকে ফোন লাগালো। তার কণ্ঠস্বর কান্না আর রাগে ভরা ছিল। বিকাশ, তুমি যেখানেই থাকো সাথে সাথে ফিরে এসো। আমার জীবন নষ্ট হয়ে গেল, আমার সম্মান লুট হয়ে গেল। তার কণ্ঠ
কণ্ঠস্বর ভেঙে যাচ্ছিল। তোমার বাবা আমার সাথে সেই সব করেছেন যা করা উচিত হয়নি। তিনি তোমাকে ইচ্ছে করে ওমানে পাঠিয়েছিলেন যাতে তিনি আমাকে একা পেয়ে। বিকাশ যেন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অনুভব করলো। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেল। কাঁপতে কাঁপতে গলায় বলল, মিথ্যে বলো না। নাতাশা গভীর নিঃশ্বাস নিল আর ঠান্ডা গলায় বলল, বিকাশ, আমি তোমাকে প্রমাণ পাঠাচ্ছি, নিজের চোখেই দেখে নাও। সে মোবাইল দিল আর সেই ভিডিওটি খুলল যেখানে সে বিজয় রাজের সাথে ঘরে ছিল। তার মাথা বিজয় রাজের বুকে ছিল। সেই ভিডিও যা সে লুকিয়ে ক্যামেরা অন করে রেকর্ড করেছিল। সেই ভিডিও বিকাশের পুরো পৃথিবী ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সে ভিডিওটি পাঠিয়ে দিল। বিকাশ ভিডিওটি দেখল তো তার হৃদয় ফেটে গেল, শ্বাস আটকে গেল, চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল। কাঁপতে কাঁপতে হাতে সে নাতাশাকে আবার ফোন করলো। নাতাশা, আমার প্রিয়তমা, চিন্তা করো না, যত তাড়াতাড়ি সম্ভব আমি আসছি, শুধু একটু অপেক্ষা করো। বিকাশের এই কথা শুনে নাতাশার চোখে আশার আলো জ্বলে উঠল। পরের সকালে বাড়িটা যেন বারুদের স্তূপের মতন ছিল। শুধুমাত্র একটা স্ফুলিঙ্গের দেরি ছিল যা সবকিছু উড়িয়ে দেবে। বিজয় রাজ, তার স্ত্রী আর নাতাশা নাস্তার টেবিলে বসেছিলেন। ঘরে গভীর নীরবতা ছিল। বিজয় রাজের মুখে চিন্তার ছায়া ছিল। হঠাৎ দরজার ঘণ্টা বেজে উঠল। এই হৃৎস্পন্দনকারী আওয়াজ শুনে নাতাশার শ্বাস থমকে গেল। বিজয় রাজের চোখে এক অদ্ভুত দীপ্তি এলো, যেন তিনি এই মুহূর্তের অপেক্ষাতেই ছিলেন। ঘণ্টা আবার বাজল। বিজয় রাজ উঠে দরজা খুললেন। সামনে বিকাশ দাঁড়িয়েছিল। তার চোখে রাগের আগুন আর কষ্টের স্ফুলিঙ্গ জ্বলছিল। নাতাশা লাফিয়ে উঠল আর দৌড়ে গিয়ে বিকাশের গলা জড়িয়ে ধরল। জোরে জোরে কাঁদতে লাগলো। বিজয় রাজ গলা নামিয়ে বললেন, বাবা, তুমি এখানে কি করছো? সব ঠিক আছে, তুমি ফিরে এলে কেন? কিন্তু তিনি বাক্য শেষ করার আগেই বিকাশ ফেটে পড়ল। সে বাবার কলার চেপে ধরল। তার কণ্ঠস্বর রাগে কেঁপে উঠছিল। আপনি বাবা নন, একটা পশু। আপনি আমার নিষ্পাপ স্ত্রীর সম্মান লুট করেছেন। আমি আপনাকে জীবিত ছাড়ব না। বিকাশ তাকে জোরে ধাক্কা দিল। বিজয়রাজ মেঝেতে পড়ে গেলেন। কিছুক্ষণ পর তিনি উঠলেন, শ্বাস নিয়ন্ত্রণে আনলেন আর শান্ত গলায় বললেন, বাবা, আমাকে মেরে ফেলো, নিজের হাতে মেরে ফেলো, কিন্তু আগে আমার কথাটা শুনে নাও। তারপর তুমি যে শাস্তি দিতে চাও আমার তা মঞ্জুর। বিজয়রাজ পকেট থেকে একটা পুরনো সিল করা চিঠি বের করলেন আর কিছু ছবি বিকাশের হাতে তুলে দিলেন। এই চিঠিটা আমার পুরনো বন্ধু পাঠিয়েছিল। এই ছবিগুলো দেখো, তোমার স্ত্রী সম্মানজনক মহিলা নন, আর এটাই সেই সত্য যা সে আমার থেকে লুকিয়েছিল। বিকাশের চোখে বিস্ময় ভরে গেল। সে ছবিগুলো দেখলো নাতাশা অদ্ভুত জায়গায় রঙিন পোশাকে হাসছিল, যেন সে কোনো ব্যবসার মালকিন। বিকাশের মাথা ঘুরে গেল। যখন আমি ওমানে ছিলাম, নাতাশা আমাকে কতবার ফোন করেছিল, কত ভিডিও পাঠিয়েছিল। সে ভাবতে লাগলো, মাত্র 1-2বার ফোন, কোনো ভিডিও না। বিজয়রাজ হাসলেন। ঠিক আছে বাবা, এবার আরও একটা ভয়ঙ্কর গোপন কথা দেখো। তিনি উঠে ঘরে গেলেন আর কিছুক্ষণ পরে হাতে সেই সুন্দর ফুলের তোড়া নিয়ে ফিরে এলেন। এটা ফুলের তোড়া নয় বাবা, এর মধ্যে লুকানো ক্যামেরা আছে যা আমি নাতাশার ঘরে লাগিয়েছিলাম। বিজয়রাজ ফোন বের করে ভিডিও চালালেন। বিকাশের চোখ স্ক্রিনে স্থির হয়ে গেল। ভিডিওতে নাতাশার ঘর ছিল, রাতের নীরবতা, জানালা থেকে ক্ষীণ আলো। হঠাৎ একজন যুবক লুকিয়ে ভেতরে এলো। নাতাশা তাকে দেখেই জড়িয়ে ধরল। তারপর দুজনে বিছানায় শুয়ে গেল। বিকাশের শ্বাস আটকে গেল। ভিডিওতে এই দৃশ্য বারবার পুনরাবৃত্তি হচ্ছিল। নাতাশা আর সেই ছেলেটা একে অপরের মধ্যে মগ্ন ছিল। বিজয়রাজ ঠান্ডা গলায় বললেন, বাবা, এই নাতাশা এই প্রেমিকটির সাথেই কথা বলতো, ভালোবাসার মেসেজ করত, পাঠাতো আর ভান করত যে তোমার সাথে কথা বলছে। আমি ইচ্ছে করেই এই লজ্জামিনা মহিলার সাথে মিথ্যে সম্পর্ক স্থাপন করেছিলাম, যাতে তার আসল রূপ সামনে আসতে পারে। যদি সে সম্মানজনক হতো তবে আমার কাছে আসতো না, আমার ঘরে আসতো না। টাকার লোভ তাকে অন্ধ করে দিয়েছিল। তারপর তিনি আরও একটি চমকে দেওয়ার মতো গোপন কথা প্রকাশ করলেন। আর আমার স্ত্রী কোনো স্ত্রী নন, একজন লেডি ডাক্তার। যখন নাতাশা আমার ওপর অভিযোগ করলো যে আমার সাথে তার সম্পর্ক আছে, তখন আমি এই ডাক্তারকে মিথ্যে স্ত্রী সাজিয়ে বাড়িতে আনলাম। সে নাতাশার পরীক্ষা করলো এবং প্রমাণ করে দিল যে নাতাশার গর্ভাবস্থার দাবি মিথ্যে। এই পুরো নাটকটা আমাকে ব্ল্যাকমেল করার জন্য ছিল, যাতে আমার সম্পত্তি হাতাতে পারে। বিকাশের চোখে জল ছিল, কিন্তু মুখ রাগে লাল হয়ে যাচ্ছিল। সে ঘুরে নাতাশাকে জোরে থাপ্পড় মারল। তার আওয়াজ বাড়ির দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল, বেশরম কুকুর, তুই আমাকে ধোঁকা দিলি। আমি তোকে খুব ভালোবাসতাম, তোকে খুশি রাখতে ওমান গিয়েছিলাম, আর তুই আমার সাথে এই করলি। নাতাশার কথা মুখে আটকে গেল। তার চোখ বড় বড় হয়ে রইল, যেন তার সব নাটক নষ্ট হয়ে গেল। বিকাশ চিৎকার করল, বাবা, সাথে সাথে পুলিশ ডাকুন, এই মহিলাকে পুলিশের হাতে তুলে দিন, আমি ওর মুখ দেখতে চাই না। বিজয়রাজ ধীরে গলায় বললে, বাবা, না, পুলিশ ডাকলে বাড়ি আর পাড়ার অসম্মান হবে। আমরা খ্যাতি চাই না। ভালো হবে যে সে তার খারাপ টাকার সাথে তার প্রেমিকের কাছে ফিরে যাক। ঘরে এমন নীরবতা নেমে এলো যেন মৃত্যু দড়ি টেনে নিয়েছে। বিকাশের চোখ বদলে গেছিল। বিজয়রাজের শীতল হাসি সন্তুষ্ট ছিল, আর নাতাশা কেবল অসহায় দাঁড়িয়েছিল, ভাঙা, ধ্বংস। বিজয়রাজ শেষ ধাক্কা দিলেন, নিজের পছন্দের জীবন যাপন করো আর আমার বাড়ি থেকে চলে যাও। তোমার প্রেমিক নিজের ব্যবসা করুক। আমি তোমাকে সম্মান দিয়েছিলাম, তোমাকে ঘরে জায়গা দিয়েছিলাম। এটা আমার ভুল ছিল। নাতাশা মেঝেতে বসে বিকাশের পা জড়িয়ে ধরতে লাগল।